আসসালামু আলাইকুম। কাইসার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ কাইসার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদের সামনে মূলত এমএসসি এডমিশন 2025 এটা নিয়ে হচ্ছে কথা বলবো। অর্থাৎ অক্টোবর 2024 সালের যে সেশনটা আছে এটা নিয়ে কথা বলবো। আর এই জায়গাতে সময়টা খুব কম পাচ্ছেন, অর্থাৎ খুব বেশি দিন হয়নি, মাত্র কয়েকদিন হয়েছে সার্কুলার দিছে। আবার পরীক্ষাটাও খুব দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু এখানে একটা ডেট উল্লেখ করা আছে, এর আগে হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। অতএব সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি এই অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নেবেন তা নিয়ে আমি হচ্ছে আজকে কথা বলবো। আমি হচ্ছে 2000 যখন হচ্ছে পাশ করি, ওই সময় পাশ করার পর পর 2019 সালে পাশ করার পর পর হচ্ছে আমি ওই তিনচিল্লাতে যাই, যারা গেছেন বুঝতে পারবেন। তো ওইখানে তিনচিল্লার মাঝামাঝি হচ্ছে আমাদের হঠাৎ করে এমএসসি ডেট দিয়ে দেয়। তো মাঝখানে ওইখানে অ্যাপ্লিকেশন করি অনলাইনে। আমার হচ্ছে রাকিব ভাই 12 ওয়েটার টিচার, উনি হেল্প করে, ওনার মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাই করে দিই। কিন্তু যখন পরীক্ষাটা হয়, পরীক্ষার আগে হচ্ছে আমি সবাই বলে আমি হচ্ছে 1 সপ্তাহের ছুটি নিয়ে আসি। তাহলে 1 সপ্তাহের জন্য যখন আসি, অর্থাৎ আমার হাতে ছিল তখন 6 দিন। এই সময় চান্স পাবো কি পাবো না সেটা আসলে আল্লাহ তাআলা ভাগ্যে যা রাখছে তাই হবে। আমি চিন্তা করে মানে ফার্স্টেই ডিসিশন নিয়েছি যে এই কয়েকদিনে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। তাহলে ওই ক্ষেত্রে ফার্স্টে আমি হচ্ছে একদিন ফুল টার্গেট ছিল যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে এইগুলো হচ্ছে খুব ভালোভাবে আমার দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আগে যে আমাদের মতো এত হচ্ছে গোছানো কেউ কোনো ভিডিও দেয় নাই, যে যার কারণে ওই সময় বাপ্পি ভাই আর ইমরান ভাইয়ের বই ছিল, ওই বইগুলো থেকে আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কালেক্ট করি। কালেক্ট করে আমি ওই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখি কি ইম্পর্টেন্ট আর কি আনইম্পর্টেন্ট এবং কতটুকু পড়তে হবে আমার এই 5 দিনের মধ্যে, কেমনি সিলেবাসটা সুন্দরভাবে গুছায় শেষ করতে পারবো। তো এই টার্গেটটা নিয়ে আমি শুরু করি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরীক্ষা দিই এবং আমার পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। মানে ওই সময়ের মধ্যে ওই মানে এই 5 দিন 6 দিনের প্রিপারেশন নিয়ে যে এত ভালো পরীক্ষা দিতে পারবো এটা মানে আশা করি নাই। এই কারণে আপনাদের সামনে আমি হচ্ছে একটু কথা বলবো যে কিভাবে প্রিপারেশনটা নিলে আপনাদের জন্য ভালো হয়। তাহলে আমি ফার্স্টেই একটা গাইডলাইন্স দিতেছি যাতে শর্ট টাইমে প্রিপারেশনটা গুছায় ফেলবেন। তারপরে যদি আরো বেশি সময় পান পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, একটু পরে পরীক্ষা হয়, ওইটা আপনাদের জন্য বেনিফিট, মানে রিভিশন দিবেন। কিন্তু প্রথমে আমি হচ্ছে আজকে আলোচনা করব কিভাবে শর্ট সময়ে প্রিপারেশনটা সুন্দরভাবে গোছাইতে পারবেন এই এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে শুরু করে দিতেছি। আর বেশি কথা বলবো না, কি কি ইম্পর্টেন্ট কি কি আনইম্পর্টেন্ট এই বিষয়টা আমি হচ্ছে ফার্স্ট দেখাচ্ছি। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি শুরু করতেছি স্ক্রিন রেকর্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি দেখি এমএসসি এডমিশন, এটা হচ্ছে সেশন অক্টোবর 2024 সাল। তাহলে এটা আমার হচ্ছে এই ক্যাজিব অ্যাডভেঞ্চার বেস ক্যাসের জব প্রিপারেশন, আচ্ছা স্টাডি আউটলাইন। তাহলে এই জায়গাতে আমরা কি কি জিনিস নিয়ে পড়াশোনা করব। এই জায়গাতে যদি আমরা খুব ভালোভাবে দেখি যে আমাদের কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তাহলে এই ইম্পর্টেন্ট টপিক গুলো এইটার আমার ফার্স্টে লিস্ট ডাউন করা লাগবে। আর এটা নিয়ে হচ্ছে ডিসকাশন করব। তাহলে ইম্পর্টেন্ট টপিক কতগুলো এটা আজকে আমি হচ্ছে আপনাদের দাগায় দিব এবং মানে লিখে দিব আর কি। ঠিক আছে, এখানে অলরেডি এই পিডিএফটা আছে। যারা আমার পেইড কোর্সে আছেন ওদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক ডিসকাশন সলিউশন, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এটা খুব ভালোভাবে সলভ করবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যদি খুব ভালোভাবে কেউ সলভ করে ফেলতে পারে তাহলে তার আর সমস্যা থাকার কথা না। অতএব এটা খুব ইম্পর্টেন্ট। তারপর এমএসসি রিলেটেড এই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এমএসসি রিলেটেড কোশ্চেন এবং আনসার। এমএসসি রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওটা যেহেতু রেকর্ডেড, আর এমনি আমি যে লাইভ ক্লাসগুলো নিব ওই নর্মালি হচ্ছে এমএসসি এর জন্য খুব বেশি মানে আমার অলরেডি সিলেবাস গোছানো আছে, ওই কোশ্চেন গুলো যেহেতু সময় কম, ওই ক্লাসগুলো দেখে ফেললে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কোনো কোশ্চেন আনসার থাকলে এটার আনসার গুলো আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্টাডি গাইডলাইন্স ফর শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ডে কিভাবে হচ্ছে আমরা এই যে পড়াটা গুছাবো। তাহলে বুয়েট এমএসসি এডমিশনের মধ্যে মেকানিক্যালের মধ্যে দুইটা পার্ট, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যদি খেয়াল করে দেখেন এখানে আলটিমেটলি দুইটা পার্ট আছে। ঠিক আছে, একটা পার্ট আলটিমেটলি যদি খেয়াল করে দেখেন যে এই পার্টটাতে
তাহলে এই পার্টটাতে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুইটা, একটা হচ্ছে এমএসসি ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে এম ইঞ্জিনিয়ারিং, দুইটা ডিফারেন্সটা কি? তাহলে দুইটাই, একটা হচ্ছে মাস্টার অফ সায়েন্স আর একটা হচ্ছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং। এটার একদম বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই পার্টের মধ্যে আর এই পার্টের মধ্যে। এমএসসি ইঞ্জিনিয়ারিং এখানে 18 ক্রেডিট কোর্স থাকবে, 18 ক্রেডিট থিসিস থাকবে। আর থিসিসটা একটু অনেকের কঠিন মনে হয়, ওই জন্য অনেকে এম ইঞ্জিনিয়ারিং করে। এখানে কোনো থিসিস থাকবে না, কোনো রিসার্চ থাকবে না, শুধুমাত্র 36 ক্রেডিটের কোর্স থাকবে। আর এখানে হচ্ছে 18 + 18 ক্রেডিট, এটা হচ্ছে কোর্স, আর 18 ক্রেডিট হচ্ছে থিসিস। আর বাকি এইগুলো অলরেডি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পার্ট আপনারা কমপ্লিট করে ফেলছেন। আর এম ইঞ্জিনিয়ারিং এটা ডিফারেন্স। আর পার্ট টাইম ফুল টাইম, যারা জব করেন পার্ট টাইম নিলে আপনি আপনার মতো করে 2টা 3টা করে কোর্স নিতে পারবেন। আর যদি আপনি ওই ফুল টাইম নেন, তাহলে আপনার মাস্ট হচ্ছে 12 ক্রেডিট নেওয়া লাগবে, অর্থাৎ 4টা কোর্স নেওয়াই লাগবে। পাশাপাশি থিসিস যদি স্যারের প্রথম থেকে অফার করে এবং প্রথম থেকে নিতে বলে, তাহলে থিসিসটাও পাশাপাশি আপনার 3 ক্রেডিট 6 ক্রেডিট করে নিতে দিতে হবে। অর্থাৎ পার্ট টাইমে আপনার নিজস্ব অপশন আছে, কিন্তু ফুল টাইমে আপনার নিজের কোনো ইয়া থাকবে না, 12 ক্রেডিট মাস্ট নিতেই হবে, মাস্ট। ঠিক আছে, তবে ফুল টাইমের কিছু সুবিধা কি, আপনি হলে সিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিট পাবেন। যদি হলে সিট চান তাহলে হলে সিট পাবেন। আর যদি হচ্ছে পার্ট টাইম হন, তাহলে হলে মানে আমাদের যে শহীদ স্মৃতি হল ওইখানে থাকতে পারবেন না। তার মানে ফুল টাইম নিলে আপনার এই বেনিফিটটা মানে অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা হবে, এটা একটা পজিটিভ দিক। আর ফুল টাইমে হচ্ছে খুব দ্রুত কোর্স শেষ করে ফেলতে পারবেন, 1.5 বছর, সর্বোচ্চ 2 বছরের মধ্যে শেষ হবে। আর পার্ট টাইমে টাইম লাগবে আরো বেশি। অতএব আপনি যদি জব করে থাকেন, তাহলে আমি বলবো যে হচ্ছে পার্ট টাইম নেন। আর কেউ যদি ফুল টাইম নিয়ে থাকেন, তাহলে ফুল টাইম। তবে একটা বিষয়, পার্ট টাইম নিলে ফুল টাইম করা যায় না, কিন্তু ফুল টাইম নিলে স্যারদের অনুরোধ করলে স্যাররা অনেক সময় ফুল টাইম থেকে জবের কোনো অ্যাপ্লিকেশন দেখায় আপনি পার্ট টাইম করে নিতে পারবেন, সমস্যা নেই। এমএসসি অ্যাডমিশন প্রিপারেশন, এখানে মূলত নন ডিপার্টমেন্টাল পার্ট, নন ডিপার্টমেন্টাল পার্ট এটা কিন্তু আসে না। নন ডিপার্টমেন্টাল পার্ট কোনটা, যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান জিকে এই রিলেটেড কোনো কিছু আসবে না। রিটেন একটা এক্সাম হবে, এই রিটেনে শুধুমাত্র ডিপার্টমেন্টালের উপর এক্সাম হবে। ডিপার্টমেন্টাল টপিকগুলো একটু পরে আলোচনা করব। আচ্ছা, আর ভাইবা প্রিপারেশন, ভাইবাটা হচ্ছে সবচেয়ে সহজ, আপনার রিটেনের উপরই মূলত এখানে ডিপেন্ড করে যে আপনি চান্স পাবেন কি পাবেন না। তারপরেও ভাইবাটা অল্প কিছু ম্যাটার অবশ্যই করে, ভাইবা মার্কস কম থাকলেও। এটা আমি হচ্ছে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে দেখবেন যে একটা ভিডিও আছে। তারপরে যখন হচ্ছে ভাইবার মানে ডেট দিবে, ওই সময় আরেকটা ভিডিও দিবে ইনশাল্লাহ। আর আফটার চান্স এই কোর্স সিলেকশন, কি কি কোর্স নেবেন, কোন কোর্সগুলো নিলে ভালো, ওইটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। তাহলে এই হচ্ছে আপনাদের এমএসসির বর্তমানে। এখানে যে সমস্যাটা ছিল, অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছেন, কিন্তু প্রবলেমটা দেখা দিচ্ছে যে এই অর্থাৎ 20/4 এটার মধ্যে শেষ হবে, বাট পরীক্ষা যে ক্লাস শুরুর ডেট দিয়ে দিছে 24/5। এখন মনে হচ্ছে যেটা, যে এর আগে যদি মানে ক্লাস শুরু করতে চায়, তার মানে কি এর মধ্যে এক্সাম দিতে হবে, এক্সাম নিয়ে শেষ করতে হবে। অতএব এই জিনিসটা হচ্ছে অ্যালার্ম, যে পরীক্ষাটা খুব দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনারা খুব শর্ট পিরিয়ডে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে পড়াটা গুছাইতে হবে। তো এর জন্য কি কি করা যাবে, করা লাগবে, এটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। Okay. তার মানে আপনি ধরে নেন, আপনার যদি 24 তারিখে ক্লাস শুরু করে, আপনার হাতে সাপোজ 20 দিন টাইম আছে, 20 ডেজ। তাহলে 20 ডেজ, এই 20 দিনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, এটা আমি ফার্স্টে একটা ওই নোট ডাউন করে দিব। তারপরে টাইম এক্সট্রা পাইলে তো আপনার জন্য ভালো, ঠিক আছে? আর আমি তো বললাম যে আমি মাত্র 5 দিনে প্রিপারেশন, এগুলো আসলে মনে হতে পারে যে হ্যাঁ ওই ভাই মানে কেমনে শেষ করছে বা স্যার কেমনে শেষ করছে, আলটিমেটলি না। আপনি যদি কোর্স মানে অ্যানালাইসিস করেন, আপনার ফার্স্ট হওয়া টার্গেট না, আপনার কি চান্স পাইতে হবে। চান্স পাওয়ার জন্য প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝে যাবেন যে অল্প সময় প্রিপারেশন নিলেও চান্স পাওয়া সম্ভব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি হচ্ছে একটু শুরু করে দিই। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ফর এমএসসি এডমিশন। তাহলে এখানে আমি টোটাল আমার যে কোর্সটা আছে মানে মেকানিক্যালে, এই কোর্সের মধ্যে আমি 10টা টপিকে ভাগ করি এমএসসির জন্য। ডিপার্টমেন্টাল পার্টটা তো আলটিমেটলি দেখবেন জব প্রিপারেশনে যে কোশ্চেন গুলো আসছে, এমএসসি তে ঘুরে ফিরে একই টাইপের, মানে অল্টারনেট করে আসে, ঠিক আছে? তার মানে আপনার এমএসসির কোশ্চেন গুলো যদি খেয়াল করে দেখেন, যে ওই জবের সাথে অনেকটাই ইন্টার রিলেটেড। তার মানে আমি হচ্ছে টোটাল 10টা টপিকে ভাগ করে আপনাদের ওই কোর্সটা করাই। তো ওই কোর্সের মধ্যেই 10টা টপিকের মধ্যে কতটুকু ইম্পর্টেন্ট এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে টার্গেট ছিল যে টপিকগুলো বলে দিব, পরে মনে হইলো যে টপিকগুলো বলে না দিয়ে অনেকে যারা আমার কোর্সে আছেন তাদের একদম কোন জায়গা থেকে আমার লেকচার শিট গুলো গুছানো আছে, এই লেকচার শিট আর ক্লাস এটুকু করলে আমার কাছে মনে হয় যে চান্স অবশ্যই হবে। কারণ এর বাড়তি খুব বেশি আসে না। আপনার কিছু জিনিস পারবেন না, ওইটা না পারলেও সমস্যা নেই। আপনার মূল যে মানে চান্স পাওয়ার জন্য যে নাম্বার, আমার ক্লাসগুলো আর ওই পিডিএফটা পড়লেই হয়ে যাবে।
আচ্ছা, ওইটা নিয়ে একটু পরে আলোচনা করি। তাহলে এই ক্ষেত্রে যারা আমার কোর্সে ভর্তি না, আপনাদের যাতে উপকার হয় সবকিছু মিলিয়ে আমি হচ্ছে এই টপিকটা দিয়ে দিছি। আর যারা অলরেডি আমার বেসে আছেন আপনারা তো অবশ্যই দেখবেন। তাহলে অল সাইকেল ডায়াগ্রাম, অল সাইকেল ব্লক ডায়াগ্রাম, এটার সুবিধাটা কি দেখেন, যে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে অল সাইকেল ডায়াগ্রাম, এখানে আমি অন্যান্য যত টপিক আছে সব টপিক মিলিয়ে হচ্ছে এই অল সাইকেল ডায়াগ্রামের মধ্যে টপিকগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এইখান থেকে অনেক বড় একটা পিডিএফ, কিন্তু আপনার কি কি ইম্পর্টেন্ট এটা আমি একটু লিখে দিছি। ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়ে ফেলবেন, পুরা শীটটা একবার শেষ করলে সবচেয়ে ভালো, একবার রিডিং দিয়ে দিবেন। কিন্তু আপনার টার্গেট হবে ইম্পর্টেন্ট টপিকগুলো একদম মুখস্থ ঠুরস্থ করবেন। দেখেন এই যে 4টা স্টার দিচ্ছি, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে অটো সাইকেল, ডিজেল সাইকেল, টিএস আর পিভি ডায়াগ্রাম। তাহলে অটো এবং ডিজেল সাইকেল, টিএস, পিভি ডায়াগ্রামটা ভালো করে পড়বেন। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এটা আসে। ব্রাইটন সাইকেলের ইন্টারকুলিং আর রিহিটিং, আর র্যাঙ্কিন সাইকেল উইথ রিট। এখানে আমি পড়াচ্ছি না, শুধুমাত্র টপিকগুলো বলে দিতেছি। আর আমার ক্লাসগুলোতে আমি অলরেডি পড়াইছি টপিক ধরে ধরে, ওইগুলো ক্লাসগুলো করলে আশা করি একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, রেফ্রিজারেশন সাইকেলের এই পিএইচ ডায়াগ্রাম, অ্যাবজর্পশন সাইকেল, এই দুইটা ভালো করে পড়বেন, ঠিক আছে। Okay, আর সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এইচ কিউ যে কার্ভটা আছে, এই কার্ভটা খুব ভালোভাবে পড়বেন। তাহলে এই অল সাইকেল ব্লক ডায়াগ্রাম, এই পার্টটা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে আশা করি এই ইম্পর্টেন্ট টপিকগুলো সুন্দরভাবে কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একটু দেখাই যে ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে পড়া উচিত বা কতটুকু পড়া উচিত, তাহলে এটা আমার লেকচার শিট, ওই অন্য লেকচার গুলো পাবেন। অল সাইকেল ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রাম দেখেন, ব্লক ডায়াগ্রামের মধ্যে এখানে এই যতটুকু ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি, কিন্তু তার মানে যে পিভি আর টিএস ডায়াগ্রাম, এই পার্টটুকু। তাহলে এই দুইটা ডায়াগ্রাম মুখস্থ করে ফেললেন, ঠিক আছে। আর ইন্ডিকেটর ডায়াগ্রাম এইগুলো পড়ার দরকার নেই, দেখবেন এই যে এক্সট্রা অনেক কার্নোট, স্টার্লিং, এইগুলো হচ্ছে এমএসসি তে আসবে না, তার মানে এই শীটটা বাদ। তারপরে হচ্ছে ডুয়াল সাইকেল লাগবে, ব্রাইটন সাইকেল এটা মূল সাইকেলটা পড়বেন। আর এই রিহিট অর্থাৎ আমার যে ইম্পর্টেন্ট টপিক গুলো এখানে লিখে দিছি, ওইটা দেখে এখানে হচ্ছে লেকচার শিটটা পড়বেন, তাইলে হবে। আর আমি এমন ভাবে শিটটা তৈরি করেছি তো সব কভার হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এমএসসি যেহেতু সময় কম, এটা হচ্ছে আপনার করেসপন্ডিং ক্লোজড সাইকেল ডায়াগ্রাম। তারপরে এই ডায়াগ্রাম গুলো ভালোভাবে করে ফেলবেন, ঠিক আছে। তাহলে আমি রেফ্রিজারেশন সাইকেলটা একটু দেখাই। এখানে অনেক কিছু এক্সট্রা আছে, ওইগুলো লাগবে না, আমি তো বলেই দিলাম। ইম্পর্টেন্ট টপিক ওইটুকু ভালোভাবে পড়বেন, ঠিক আছে। এই পার্ট, এই যে কম্বাইন্ড সাইকেল পারবেন, এটা একদম ঠুরস্থ করে ফেলবেন। কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এই ডায়াগ্রামটা একদম ঠুরস্থ করে ফেলবেন। এটা মাস্ট, ইম্পর্টেন্ট, এটা লাগবে, ঠিক আছে। এটা এই ডায়াগ্রাম, এটা হচ্ছে ডায়াগ্রাম, আর এটা হচ্ছে এই ডায়াগ্রামের মধ্যে হচ্ছে টিএস ডায়াগ্রাম, তাহলে এই দুইটা লাগবে। তার মানে এইভাবে এটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের ডায়াগ্রাম। তাহলে রেফ্রিজারেশন সাইকেল, থার্মোডাইনামিক প্রসেস, আর এই রেফ্রিজারেশন প্রসেস, এই হচ্ছে মোটামুটি লেকচার শিট। তাহলে আমি যতটুকু বলছি এখান থেকে সব কভার হয়ে যাবে। বাকি এই যে অন্যান্য যে ওই লেকচার শিট গুলো, ওইটা অনেক কিছুই লাগবে না। পাম্পের এই যে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা একদম মুখস্থ ঠুরস্থ করে ফেলো, ঠিক আছে। এই হেড কোনটা, তারপরে হচ্ছে এফিসিয়েন্সি, এই ডিসচার্জের সাথে এই রিলেটেড কার্ভ। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এই মানে খুব বেশি গ্রাফে যে খুব বেশি আছে তা না, কিন্তু অল সাইকেল ডায়াগ্রামের মধ্যে ওইটুকু পড়লে সুন্দরভাবে আশা করি কভার হয়ে যাবে। তার মানে অল সাইকেল ডায়াগ্রামের আমার যে লেকচার শিটটা আছে, শুধু লেকচার শিটটা ভালো করে পড়বেন তাহলে হবে। পাশাপাশি লেকচার শিটের মধ্যে কি কি ইম্পর্টেন্ট এটা আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্টে, তাহলে যেহেতু সময় কম এই টপিকটা আগে পড়ে ফেলবেন। তাহলে ফ্লুইড মেকানিক্স এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক কি কি আছে, এই যে বার্নৌলিস ইকুয়েশন রিলেটেড বাই পি বাই গামা প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই 2g প্লাস জেড ইকুয়াল কনস্ট্যান্ট, ঠিক আছে। অনেক জায়গায় হচ্ছে যখন এটা আসবে, এই পাশে হচ্ছে যদি দেখি, যদি পাম্প থাকে, ঠিক আছে, পাম্প থাকলে হচ্ছে এইচপি, আর ওই পাশে হচ্ছে পি টু বাই গামা প্লাস ভি টু স্কোয়ার বাই 2g প্লাস জেড প্লাস হেড লস যদি থাকে, প্লাস হচ্ছে টারবাইনের যদি হেড থাকে। এই ডায়াগ্রাম, এই যে মূল সূত্রটা যারা পড়বেন দেখবেন যে আপনাদের কাভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার সূত্রটা ভালো করে পড়লে, তাহলে এই বার্নস ইকুয়েশনটা পড়বেন। রেনল্ড নাম্বার রিলেটেড ম্যাথ, তাহলে রেনল্ডস নাম্বার রো ভি ডি বাই মিউ, ওই যে সূত্রটা ওইটা পড়বেন। আর পাম্প রিলেটেড ম্যাথ, পাম্পের এফিসিয়েন্সি, পাম্পের পাওয়ার, এটা ইকুয়াল ওই টারবাইনের ক্ষেত্রে আর পাম্পের ক্ষেত্রে, পাম্পের হচ্ছে আউটপুট কি, এই গামা কিউ এইচ, মানে হেড উঠবে গামা কিউ এইচ বাই হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। তাহলে এই সূত্র রিলেটেড এফিসিয়েন্সি। আর এইচ কিউ কার্ভ, এটা হচ্ছে এইচ, আর পাম্পের যে সিস্টেম কার্ভ এটা হচ্ছে এফিসিয়েন্সি,
আর একটা সিস্টেম কার্ভ এই বিন্দুতে সেট করবে। এটা হচ্ছে আপনার সিস্টেম কার্ভ যে বিন্দুতে, এটাকে বলা হয় ডিজাইন পয়েন্ট। এফিসিয়েন্সি যে বিন্দুতে, এটা হচ্ছে ডিউটি পয়েন্ট। এটা হচ্ছে ডিজাইন বা ডিউটি পয়েন্ট, আর এটা হচ্ছে অপারেটিং পয়েন্ট। তার মানে এই পার্টটা হচ্ছে কি অপারেটিং পয়েন্ট, ঠিক আছে। তার মানে আপনার এই অপারেটিং পয়েন্ট আর বি ধরলাম হচ্ছে ডিজাইন পয়েন্ট। তাহলে এই রিলেটেড কার্ভটা ভালো করে বুঝলেই ম্যাথটা পেরে যাবে। তাহলে এই জিনিসটা ভালো লাগবে। আর সাডেন এক্সপানশন এটা হচ্ছে 2023 সালের যে এমএসসি কোশ্চেন, এখানে জাস্ট একটা সূত্র আছে, এই একটা সূত্র রিলেটেড ম্যাথগুলো পড়ে ফেলবে, ঠিক আছে। তাইলে এটা একটু দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরোডাইনামিক্স, বাউন্ডারি লেয়ার, ভেলোসিটি প্রোফাইল ফর পাইপ ফ্লো অ্যান্ড ফ্লাড ফ্লো প্লেট যেটা আছে, এরোডাইনামিক্স ম্যাক নাম্বার, এই রিলেটেড ম্যাথগুলো। থার্মোডাইনামিক্স হিট ট্রান্সফার, এখানে হিট এক্সচেঞ্জার, প্যারালাল এবং কাউন্টার ফ্লো। এটা আমি ফার্স্টে দেখাইছিলাম যে এই কাউন্টার ফ্লো এর যে ম্যাথগুলো, এটা হচ্ছে মানে একই দিকে। আর একটা হচ্ছে যে যদি আপনার একটা হচ্ছে বাড়বে আর একটা কমবে, তার মানে হচ্ছে এটা কমবে, আর এই দিক থেকে এটা হচ্ছে তার মানে কাউন্টার ফ্লো। আর এটা হচ্ছে ডেলটি ওয়ান, আর এটা হচ্ছে ডেলটি টু। এলএমটিতে সবসময় এটা ডেলটি ওয়ান, ডেলটি টু এই রিলেটেড আমার ক্লাসগুলো করবেন। আর থার্মোডাইনামিক্স থেকে এই পার্টটা, অটো সাইকেল ডিজেল সাইকেল রিলেটেড কিছু ম্যাথ আছে, হিট ট্রান্সফার রেসিস্টেন্স রিলেটেড ম্যাথ, ওই যে এই বিভিন্ন রেসিস্টেন্সের যে ম্যাথ গুলো দেওয়া আছে, ঠিক আছে। ওই আমরা যদি দেখি ডেলটি, ঠিক আছে, আর ইকুয়াল ডেলটি দিয়ে যে ম্যাথ গুলো, এল বাই কে এল এই রেসিস্টেন্স, তারপরে হচ্ছে কিউ যখন বের করবো ডেলটি বাই আর। তাহলে আর এর যে রেসিস্টেন্স যদি এরকম থাকে যে প্রথমে একটা হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে আবার মনে করেন ওই কনভেকশনের পরে হচ্ছে রেসিস্টেন্স, তারপরে হচ্ছে ওই কনভেকশন, আরেকটা হচ্ছে রেডিয়েশন, আরেকটা হচ্ছে কন্ডাকশন। তাহলে কন্ডাকশন তারপরে হচ্ছে আবার কি কনভেকশন। তাহলে আর ওয়ান, আর টু, আর থ্রি এই রিলেটেড যে রেসিস্টেন্সের যে ম্যাথগুলো, এটা ভালো করে। আর আইসোথার্মাল অ্যাডিয়াব্যাটিক ওয়ার্ক ডান, এই সূত্রটা ভালো করে পড়লে হয়ে যাবে। তাহলে ভিউ ফ্যাক্টর রিলেটেড এটা শুধুমাত্র এমএসসি, মানে চাকরির পরীক্ষাতে তেমন আসে না, শুধুমাত্র এমএসসির কোশ্চেন। তার মানে কি করবেন, এমএসসির প্রিভিয়াস দুইটা কোশ্চেন আছে, এই দুইটা কোশ্চেন ভালো করে পড়ে ফেলবেন। সলিড মেকানিক্স এর এসএফডি বিএমডি রিলেটেড ডায়াগ্রামে একদম ক্লিয়ার করে ফেলবেন, ঠিক আছে। আজানটা দিতে শেষ হোক। তাহলে এসএফডি বিএমডি রিলেটেড ম্যাথগুলো ভালো করে শেষ করবেন। আচ্ছা, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, তাহলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা সুন্দরভাবে এটা করে ফেলবেন। তাহলে এইগুলো আমার হচ্ছে অল সাইকেল ডায়াগ্রামের মধ্যে আছে। পাঁচ রিলেটেড ম্যাথ, এটা প্রিভিয়াসে আসছে, শেয়ার স্ট্রেস, নরমাল স্ট্রেস, তার ক্যান্টিলিভার ভীম ডিফ্লেকশন রিলেটেড। তাহলে ক্যান্টিলিভার ভীমের ক্ষেত্রে যে ডিফ্লেকশনটা হবে এরকম আছে, মনে করেন এখানে হচ্ছে ডিফ্লেকশনটা হবে। তাহলে এই যে ডেল্টা, ডেল্টা ম্যাক্স এই মানটা বের করা লাগবে। ইলাস্টিক কার্ভ, তারপর হচ্ছে এসএফডি বিএমডি এইগুলো আসে না। তাহলে ওইটা তো প্রথমেই বলছি। তাহলে ডায়াগ্রামটা আর প্রিন্সিপাল স্ট্রেসের ম্যাথ, এটা প্রিভিয়াসও আসছে 2023 এবং অন্যান্য। অর্থাৎ এমএসসির ঘুরে ফিরে একই টাইপের কোশ্চেন হয়, এটা অ্যানালাইসিস করলে বুঝবেন। তার মানে আমি যেগুলো টপিকগুলো লিখে দিচ্ছি এইগুলো ভালো করে পড়লেই ইনশাল্লাহ চান্স পাবেন। ভেক্টর মেকানিক্স এর মোমেন্ট ফোর্স রিলেটেড ম্যাথ, ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ সামেশন অফ এম, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল জিরো। এই রিলেটেড কখন আপনি কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেবেন এটা খুব ভালো করে বুঝতে হবে। মোমেন্টটা নেওয়া হয় ওই পয়েন্টটাই যেখানে দুইটা ফোর্স আছে কিন্তু ওই ফোর্সের মান বের করা লাগবে না, তাহলে ওইটার সাপেক্ষে নেবেন। তাহলে আপনার সহজেই ওই অন্য ভ্যালুটা চলে আসলো, তারপরে সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই বের করবেন, আনসার চলে আসলো। এইভাবে করতে হবে। তাহলে বিয়ার এবং জনস্টনের চ্যাপ্টার যে 4, এখানে হচ্ছে 1 থেকে 40 নাম্বার পর্যন্ত আমার হচ্ছে ক্লাসে আমি অলরেডি দাগাই দিচ্ছি কোন কোন গুলো লাগবে। দেখবে 1 থেকে 40, এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট এটা আমি হচ্ছে যারা আমার বেসে ভর্তি নেই তারা আপনারা এখান থেকে 1 থেকে 40 পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় এগুলো করে ফেললে হবে, ঠিক আছে। আমার ক্লাসে আমি বলে দিলাম। তাহলে ফ্রিকশন রিলেটেড ম্যাথ, আর হচ্ছে সেন্ট্রয়েড, এটা হচ্ছে প্রিভিয়াসেও আসছে। সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় এই রিলেটেড, এটা আমার ক্লাসে অলরেডি এই ম্যাথগুলো করানো আছে। অর্থাৎ ভেক্টর মেকানিক্স এর ক্লাসগুলো ভালো করে করলেই হয়ে যাবে। তাহলে আইসি ইঞ্জিন, বয়লার, মাউন্টিংস, অ্যাক্সেসরিজ, আইসি ইঞ্জিন পাওয়ার রিলেটেড কিছু ম্যাথ আছে। পি এর যে একটা সূত্র দিয়ে একটা ম্যাথ বা দুইটা ম্যাথ এই টাইপের আসে, খুব বেশি লাগবে না। আর মেকানিক্যাল ড্রয়িং এর মধ্যে এমনি তো নর্মালি হচ্ছে অন্যান্য পার্ট গুলো পারেনি, কিন্তু আইসোমেট্রিক ভিউ, অর্থাৎ আইসোমেট্রিক ভিউ অঙ্কন করা, ঠিক আছে। এই এখানে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে হচ্ছে এই বরাবর যাইতে হয়, এই বরাবর যাইতে হয়, এখান থেকে যে ডায়াগ্রাম গুলো অঙ্কন করতে হয় এই জিনিসটা আপনি শিখে ফেলবেন। পাশাপাশি অন্য যেগুলো আছে, এই রাইট হ্যান্ড সাইড ভিউ, তারপর হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ,
এগুলো আপনারা নিজেরাই পারবেন। কিন্তু আইসোমেট্রিক ভিউটা একটু প্র্যাকটিস করে যাবেন, অর্থাৎ 2টা বা 3টা মেকানিক্যাল ড্রয়িং এর আইসোমেট্রিক ভিউটা প্র্যাকটিস করবেন, রাইট হ্যান্ড সাইড ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ, এগুলো একবার দেখে যাবেন। এটা খুব বেশিক্ষণ লাগবে, মাত্র মানে অত বেশি প্র্যাকটিস করার দরকার নেই, সময় যেহেতু কম। ঠিক আছে। আর রেফ্রিজারেশন এন্ড আইপির এটার হচ্ছে, আমি তো বললামই যে রেফ্রিজারেশনের ওই যে ডায়াগ্রামের মধ্যে কভার হয়ে যাবে, অতএব এটা আর প্রয়োজন নাই। মেশিন ডিজাইন এবং মোমের খুব বেশি লাগে না, ওই সেন্ট্রয়েডের ম্যাথটা ওইখানে দেখাই দিছি। আর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পার্ট এটা লাগবে না। অতএব এই 3টা টপিক আপনারা বাদ দিতে পারেন যদি সময় পান, সেই ক্ষেত্রে পড়ে দেখবেন। তার মানে আমার 7 পর্যন্ত যে টপিকগুলো লিখছি ওই পর্যন্ত পড়লেই হয়ে যাবে। তার মানে 5 নাম্বার টপিক পর্যন্ত, এই 5 নাম্বার টপিক পর্যন্ত খুব ভালোভাবে পড়েন। তাহলে 1 2 3 4 5, 5টা টপিক ইম্পর্টেন্ট। এর মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট এটা আমি বলে দিলাম, এটুকু খুব ভালোভাবে কাভার দেন ইনশাল্লাহ। আর কোনো কিছু লাগবে না, চান্স হবে। সবার প্রতি শুভকামনা থাকবে। আর এটা হচ্ছে আমার এমএসসি 2023 সালের কোশ্চেনের সলিউশন। যারা আমার পেইড কোর্সে আছেন আপনারা এই মানে শুধু 2023 না, অন্য কোশ্চেন গুলোর সলিউশন গুলো এবং কোশ্চেন গুলো পাবেন। তাহলে এখানে আর আলোচনা করতেছি না, যেহেতু আজকে মূলত আমি সাজেশনসটা দিতে চাইছিলাম। তাহলে এখানে হচ্ছে এইভাবে কোন ম্যাথটা কিভাবে হবে, যে প্যারালাল ফ্লো, তারপরে যে কাউন্টার ফ্লো, যেটা বললাম যে ডায়াগ্রাম গুলো, এলএমটিডি, দেখবেন একটা জিনিস বুঝে গেলে বাকি সব সহজেই পারবেন। ঠিক আছে। এই যে ভিউ ফ্যাক্টরের ম্যাথ, তারপরে ইম্পর্টেন্ট। আর আমার ক্লাসগুলো যারা আমার কোর্সে ভর্তি হইতে চাচ্ছেন, আপনাদের মনে হতে পারে এই অল্প কয়েকদিন ভর্তি হয়ে কি লাভ। না, আপনার খুব বেশি প্রবলেম হবে না। আপনারা জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করেন, খুব ভালোভাবে যদি এই জিনিসটা কাজে লাগান, আশা করি হয়ে যাবে। খালি আপনার কাজ হবে, দেখেন অনেকগুলো ক্লাস মনে হচ্ছে না, কিন্তু না, আপনি 1 2 আর হচ্ছে এই 3 4, অর্থাৎ আপনার কাজ হবে লেকচারের ক্লাসগুলো করা, সলভ ক্লাস বা আদার্স কোনো কিছু করার দরকার নেই। আপনি শুধুমাত্র লেকচার, এখানে 2টা লেকচার আছে, 2টা লেকচারে ক্লাস করবেন। ঠিক আছে। তাহলে এই 2টা লেকচারে ক্লাস, তারপরে হচ্ছে অন্যগুলো সলভ ক্লাস করার দরকার নেই। অর্থাৎ যারা এমএসসির জন্য শুধুমাত্র আমার 2টা লেকচারে ক্লাস করলে হবে। আর যেগুলো ইম্পর্টেন্ট টপিক তো বললাম, এই 4টা ক্লাস করবেন। ঠিক আছে। ভেক্টর মেকানিক্স। আর এখানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে যতটুকু ইম্পর্টেন্ট টপিক এর আগে খাতার মধ্যে লিস্ট করে ফেলেন। তাহলে এই টপিকগুলো যখনই পাবেন, এই ম্যাথগুলো ভালোভাবে দেখবেন। অন্যান্য টপিকের ম্যাথ খুব বেশি অত দেখার দরকার নাই, এমএসসির জন্য বলতেছি। ঠিক আছে। আচ্ছা, এটা 2022 সালের কোশ্চেন, এটা হচ্ছে মানে 2017 সালের কোশ্চেন। ঠিক আছে। এরকম অন্য কোশ্চেন গুলো পাবেন আশা করি। যাই হোক, তাহলে মোটামুটি বুঝতে পারছেন। আর ইম্পর্টেন্ট যে টপিক গুলো এটা তো বলে দিলাম, এটা আপনারা দেখবেন। আর আমার হচ্ছে এক্সেল ফাইলে এটা আপনারা দেখলেই বুঝবেন যে এখানে হচ্ছে, তার মানে আপনাদের কাজ হবে লেকচার অনুযায়ী, যে সলভ ক্লাস বা অন্য কোনো কিছু করার দরকার নেই, শুধু লেকচার অনুযায়ী ক্লাসগুলো করলেই। তাহলে মানে আলটিমেটলি দেখেন, 5টা টপিকের আপনি হচ্ছে এই 2টা করে বা 4টা করে বা 3টা করে এরকম ক্লাস, তার মানে 15টা থেকে 20টা ক্লাস যদি একটু মনোযোগিতা করেন, 1.5 ঘন্টা করে ক্লাস, এর মধ্যে কভার হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে। আর লাস্ট একটা কথা বলবো, যদি কেউ ভর্তি হতে চান, এমনি নর্মালি হচ্ছে এমএসসির এই এডমিশনের জন্য কোর্স ফি ছিল 1499 টাকা। ঠিক আছে। যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে নক দিবেন। আজকে অর্থাৎ 24 তারিখ, 24 আর হচ্ছে 24 থেকে 25, এই 2 দিন প্রথম ফার্স্ট ওই 15 জনের জন্য একটা অফার প্রাইস এটা থাকবে। আপনারা যারা যারা জানতে চাচ্ছেন, আমার কায়সার জব প্রিপারেশন পেজে ভর্তি হবেন। আমার কায়সার জব প্রিপারেশন পেজে নক দিন। ঠিক আছে। প্রিপারেশন পেজে নক দেন। ঠিক আছে। নর্মালি এখান থেকে আরো 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে। তারপরে কারো যদি কোনো ফিনান্সিয়াল সমস্যা থাকে, তারপরে ভর্তি হতে চাচ্ছেন, আপনি আমাকে অবশ্যই নক দিবেন। তাহলে আমি সেই ক্ষেত্রে চেষ্টা করবো আপনাদের ডিসকাউন্ট দেওয়ার। ঠিক আছে। ওই 500 টাকা ডিসকাউন্ট হলে 999। তাহলে এই অফারে আপনাদের ভর্তি করে নেওয়া হবে। তার মানে যারা ভর্তি হতে চাচ্ছেন, এই আজকে 24 আর 25 এই 2 দিন শুধুমাত্র, এর আগে পরে এই অফারটা কার্যকরী হবে না। ওই 24 আর 25 এই 2 দিনের মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছেন, 999 টাকা পে করলেই আপনি ফুল কোর্সে, অর্থাৎ ডিপার্টমেন্টাল এই ক্লাসগুলো করতে পারবেন। যতটুকু টপিক বলছি এটুকু খুব ভালোভাবে যদি পড়ে ফেলেন, আশা করি সমস্যা হবে না। আর ইম্পর্টেন্ট টপিকগুলো আপনারা নোট ডাউন করে ফেলেন। ঠিক আছে। এখানে যে ইম্পর্টেন্ট টপিকটা লিখছি, এই লিস্টটা সুন্দরভাবে করে ফেলবেন। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। সবার প্রতি শুভকামনা থাকলো, দোয়া থাকলো। ভালোভাবে প্রিপারেশন নেন, খুব বেশি না, মাত্র 15 দিন, 10 দিন, 20 দিন। আপনি আপনার মতো করে ইম্পর্টেন্ট টপিক গুলো আগে একটা লিস্ট ডাউন করে 7 দিন বা 8 দিনের মধ্যে শেষ করবেন। 5টা টপিক একদিন, ইম্পর্টেন্ট টপিক গুলো শেষ করে একদিন একটা টপিক শেষ করা কোনো কঠিন কাজ না। 5টা টপিক শেষ করেন, টোটাল 7টা টপিক আপনি 7 দিন বা 8 দিনে একবার সিলেবাসটা শেষ করেন, থ্রো হলে একবার শেষ করেন, বাকি রিভিশন দিয়ে দিয়ে এগুলো বসা মাজা করেন। দেখবেন যে 15 দিনই প্রিপারেশনটা গুছানো হয়ে যাবে। আর আপনার তো চান্স পাওয়া দরকার, এই অল্প যে সময়টা পাইছেন, এটা সবাই হঠাৎ করে সার্কুলার দিচ্ছে, পরীক্ষা হবে, সবার জন্য এটা কঠিন। অতএব আপনার দেখবেন যে হার্ডনেস ট্রাই করেন, ভাগ্য যদি থাকে ইনশাল্লাহ শেষ মুহূর্তে পেয়ে যাবেন। আর যদি চেষ্টাই না করেন, এখনই ছেড়ে দেন, তার মানে তো আগেই শেষ। অতএব ওইটা তো সম্ভবই না। যাই হোক, সবার প্রতি শুভকামনা থাক।
দেখা হবে ইনশাল্লাহ। আর যে কোনো ধরনের প্রবলেম হইলে বা কোনো কিছু জানার জন্য আমার কাইসার জব প্রিপারেশন যে পেজটা আছে এই পেজটাতে নক দিন, ঠিক আছে? এটা বানানটা এরকম, কাইসার জব প্রিপারেশন বইটা। এটা আমার ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।